তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা মেকং ভলগা ঘুরে গঙ্গা স্রোত ধরে পেয়েছি চলার নিশানা। শিবদার বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গানটির প্রথম দুই লাইন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় ব্যাপক জনপ্রিয়তা পায় এবং সে সময় চলা বিভিন্ন স্লোগানে এই দুই লাইন একাধিকবার ব্যবহার করা হয়। তার মানে বুঝতে পারছেন, এই গানে বলা তিনটি নদীর সাথে কিন্তু জড়িয়ে আছে বাংলাদেশিদের ইতিহাস। কিন্তু আপনি কি এটা জানেন, আজ থেকে মাত্র 300 বছর আগেও কিন্তু এই তিনটি নদীর মাঝে একটি নদী এক্সিস্টই করতো না। ব্যাপারটা একটু অদ্ভুত না? দেশের তিনটি প্রধান নদীর মাঝে যেটা দিয়ে সেকেন্ডে প্রায় 19,300 ঘনমিটার পানি প্রবাহিত হয়, সেটা নাকি মাত্র 300 বছর আগে ছিলই না। ও আর বলা হয়নি এই 300 বছর আগে এক্সিস্ট না করা নদীটা হচ্ছে যমুনা নদী। অবশ্যই এই বিশাল নদী একদম আকাশ থেকে এখানে পড়েনি, অন্য আরও একটা বড় নদী গতিপথ পরিবর্তন হয়ে আজকের দিনে এই যমুনা নদীর সৃষ্টি হয়েছে। আর সেই বড় নদীটা হলো ব্রহ্মপুত্র। আজকের ভিডিওতে আমি বিভিন্ন হিস্টোরিক্যাল ম্যাপিং এর মাধ্যমে এই নদীর গতিপথ পরিবর্তনের একটা টাইম লাইন দেখাবো। তার সাথে সাধারণত কোন সব কারণে নদী তার গতিপথ পরিবর্তন করে সেইটা এক্সপ্লেন করা হবে। আর সর্বশেষ এক্স্যাক্ট কোন কারণে এই ব্রহ্মপুত্র থেকে যমুনা নদীর সৃষ্টি হলো সেইটা নিয়ে একটু নাড়াচাড়া করা হবে। নাড়াচাড়া শব্দটা একটু বেশি ইনফর্মাল হয়ে গেল না? আচ্ছা, হলে হোক, আর বেটার কিছু এই মুহূর্তে মনে আসছে না। তো যাই হোক, শুরুতে চলুন এই এলাকার মাটির নিচে যেসব টেকটনিক প্লেটগুলো রয়েছে সেগুলো নিয়ে দেখি। প্রপারভাবে নদীর কাহিনী বুঝতে হলে এই টেকটনিক প্লেটগুলো নিয়ে একটু জানা লাগবে, তাই চলেন সেখান থেকে শুরু করা যায়। তো সারা বিশ্বব্যাপী যে অসংখ্য ছোট বড় টেকটনিক প্লেট রয়েছে সেটা আমরা সবাই আসলে জানি, আর না জানলেও সমস্যা নাই। আমার আগ্নেয়গিরি নিয়ে করা ভিডিওটাতে এই ব্যাপারে ডিটেলস বলেছিলাম, চাইলে দেখে আসতে পারেন। তো আমাদের বাংলাদেশের আশেপাশে মেজর কিছু প্লেট হলো ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট আর বার্মিজ মাইক্রো প্লেট। এই তিনটি প্লেটের কানেকশনের কারণে দুইটি প্লেট বাউন্ডারি তৈরি হয়েছে, যার একটা হলো ইন্ডিয়া ইউরেশিয়া প্লেট বাউন্ডারি বা যেটাকে বলা হয় হিমালয়া আর্ক, আর অন্যটি হলো ইন্ডিয়া বার্মা প্লেট বাউন্ডারি। দেখতে পাচ্ছেন এই প্লেটগুলোর সংযোগ যেখানে হয়েছে সেসব জায়গাতে কিন্তু বড় বড় পাহাড় পর্বতগুলো তৈরি হয়েছে, যেমন আমাদের উপর দিকে থাকা হিমালয় কিংবা আমাদের পূর্ব দিকে থাকা পার্বত্য চট্টগ্রাম সহ বার্মা ও ইন্ডিয়াতে থাকা পাহাড়গুলো। তো এগুলো বলার মূল কারণ হচ্ছে আসলে এইসব পর্বতমালা থেকে কিন্তু আমাদের এই ব্রহ্মপুত্র নদের সৃষ্টি হয়েছে, আর সেখান থেকে ইন্ডিয়ার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে পরবর্তীতে এটা বাংলাদেশের সীমানায় প্রবেশ করেছে। এমনকি টলেমির প্রায় 2000 বছর আগের ম্যাপেও একই জায়গা থেকে একটি বড় নদী গাঞ্জিস বা গঙ্গায় মিলিত হতে দেখা যায়। যদিও সেই নদীর নাম দেওয়া নেই, কিন্তু এর সৃষ্টি আর গতিপথ থেকেই বোঝা যায় এটি ব্রহ্মপুত্র নদ। কিন্তু টলেমির এত পুরাতন ম্যাপ দেখে আসলে এই নদী কোন কোন অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে সেটা জানা যায় না। এই কারণে আমাদের দরকার আরো অ্যাকুরেট আর আরো মোটামুটি রিসেন্ট একটা ম্যাপ। আচ্ছা, কয়েকদিন আগে আমি এই কয়েকটা ম্যাপের প্রিন্ট আউট আমার ফেসবুক পেজে পোস্ট করেছিলাম। অনেকেই দেখলাম যে কারেক্টলি ধরেও ফেলেছেন যে আমি কোন ম্যাপগুলোর কথা বলছি। হ্যাঁ, এটা ইংলিশ কার্টোগ্রাফার অ্যান্ড জিওগ্রাফার অ্যান্ড অলসো হিস্টোরিয়ান জেমস র্যানেলের হাতে আঁকা বাংলা, বিহার এবং উড়িষ্যার ম্যাপ। এই ম্যাপটা সময়কাল 1760 সালের আশেপাশে। চলেন সে সময় এই ম্যাপ ধরে ব্রহ্মপুত্র অবস্থান কেমন ছিল সেটা দেখি। ও আপনাদের এত হিজিবিজি আর এতগুলো নামের মধ্যে আসলে মনে হতেই পারে যে এর মধ্যে নদী খুঁজে পাবো আসলে কিভাবে। হ্যাঁ, খুঁজে পাওয়ার প্রসেসটা আসলে অনেক সময় সাপেক্ষ, কিন্তু দেখেন নদীগুলোর নামের শেষে একটা আর ফর রিভার দেওয়া আছে। যেমন দেখেন ব্রহ্মপুত্র আর। তো এই লাইন ধরে ব্রহ্মপুত্র নদীর গতিপথ সেই সময় কেমন ছিল সেটা বের করাই যায়। এবার চলেন দেখি সেই সময় বর্তমান যমুনা নদীর জায়গায় অন্য কোনো নদী বা অন্য কোনো কিছু ছিল কিনা, বা ওভারঅল উত্তরবঙ্গে কোন সব নদী ছিল সেই সময়। হ্যাঁ, এই ম্যাপের মধ্যে এই নদীগুলো খুঁজে পেতে আমার বেশ কয়েকদিন সময় চলে গিয়েছে, বাট ডোন্ট ওয়ারি, আপনি নেক্সট দিনেই সবগুলো নদী দেখতে পাবেন। তো এই হচ্ছে আমাদের প্রধান তিন নদী সেই সময়ের: পদ্মা বা গঙ্গা, যা আগেই দেখেছিলেন, ব্রহ্মপুত্র, আর একদম ডান পাশে মেঘনা। অর্থাৎ মেইন নদীগুলো এবং তাদের সংযোগস্থল বের করা হয়ে গেছে, যেটা খুবই স্বাভাবিক, এখন থেকে অনেক আলাদা। এবার চলেন এই বেশি হিজিবিজির পার্টের দিকেই তাকাই। রেনেলের ম্যাপে রংপুর অঞ্চলের পার দিয়ে খুব ছোট্ট একটি নদী তিস্তা দেখা যাচ্ছে, যে নদীটার বিভিন্ন শাখা প্রশাখা ঘুরে অবশেষে গঙ্গার সাথে মিলিত হয়েছে ঠিক এই জাফরগঞ্জ নামক জায়গায়। আর এর বাম পাশ ধরে দেখা যাচ্ছে আরেকটি নদী আত্রাই, যে নদী একই নামে এখনো এক্সিস্ট করে, কিন্তু সেটা সরাসরি পদ্মায় মিলিত না হয়ে বর্তমান যমুনায় মিলিত হয়। আর অন্যদিকে এই পুরাতন ম্যাপে ব্রহ্মপুত্রের মূল গতিপথটা কিন্তু জামালপুর, ময়মনসিংহ হয়ে মেঘনার সাথে মিলিত হয়েছে। আবার সেই মিলিত হওয়া মেঘনা পরবর্তীতে গিয়ে পদ্মা বা গঙ্গাতে মিলেছে। কিন্তু অন্যদিকে খুবই ছোট একটা শাখা এখান থেকে বের হয়ে গিয়ে আবার গঙ্গার সাথে কিন্তু অন্য একটা জায়গাতে মিলিত হয়েছে। কোন জায়গাতে দেখেছেন? ঠিক জাফরগঞ্জে, অর্থাৎ যেখানে তিস্তা নদীরও একটা অংশ কিন্তু পদ্মার সাথে মিলিত হয়েছিল। অর্থাৎ দেখেন এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ বর্তমান সময়ে দুইটা গুরুত্বপূর্ণ নদী সেই সময় গঙ্গার সাথে এখানেই মিলিত হয়েছে। এখন আমাদের বর্তমান ম্যাপ দেখো কি এই জায়গাটা একটু পরিচিত লাগে না? হ্যাঁ, এই জায়গাটাই রেনেলের ম্যাপ অনুযায়ী আমাদের বর্তমান গোয়ালন্দ ফেরিঘাট, অর্থাৎ যেখানে যমুনা নদী পদ্মার সাথে মিলিত হয়েছে বর্তমান সময়ে। আর তিস্তা এখন দেখা যাচ্ছে যমুনা বা ব্রহ্মপুত্রের সাথে আরো আগেই চিলমারিতে মিলিত হয়েছে। আচ্ছা, এই চিলমারি নামটা আমি যতবারই শুনি আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে। তো আপনাদের মধ্যে কেউ চিলমারি থেকে যদি থেকে থাকেন তাহলে আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন যে এখানে মানুষজনরা কি অনেক বেশি চিল করে নাকি লিটারালি তারা চিল মারে। তো এটা তো গেল আমার ম্যানুয়ালি ম্যাপের মধ্যে দাগ কেটে কেটে নদীগুলো মিলানোর ব্যাপার।
এবার চলেন আমরা এই একই জিনিস বিভিন্ন রিসার্চ পেপার দিয়ে ভেরিফাই করি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাবলিশ হওয়া একটা রিসার্চ পেপারে এই নদীর গতিপথ পরিবর্তন আরো সিম্পলিফাইড একটা ফর্ম দেখানো হয়েছে। এখানে এই কয়েকটি ছবির টাইম ল্যাপস অনুযায়ীও কিন্তু আমরা এতক্ষণ ধরে রেনেলের ম্যাপ ধরে যেই জিনিসটা দেখলাম সেটাই ভেরিফাই করছে। অর্থাৎ দেখেন, পুরাতন সময়ে তিস্তা সম্পূর্ণ আলাদা একটা জায়গায় গঙ্গার সাথে মিলেছে, আর ব্রহ্মপুত্র প্রথমে মেঘনার সাথে মিলেছে, এরপর তা গঙ্গায় এসেছে। আর আরো জুম করা এই ছবিটা অনুযায়ী ব্রহ্মপুত্রর খুবই ছোট একটা শাখা তিস্তার সাথে মিলে প্রবাহিত হয়ে এরপর গঙ্গায় মিলেছে। কিন্তু এরপরে মাত্র 150 বছর পরের ছবিটা দেখেন, এই সেই ছোট শাখাটা দিয়েই এখন বেশিরভাগ পানি প্রবাহিত হচ্ছে, আর একই সাথে আগের ব্রহ্মপুত্র এখন ছোট একটা নদীতে পরিণত হয়েছে। অর্থাৎ আমরা এখনের সময় গুগল ম্যাপ ওপেন করলে যেই অবস্থা দেখি মোটামুটি সেই অবস্থানেই চলে এসেছে। মানে দেখলেন, হিস্ট্রিক্যালি এই যমুনা নামের নদীটা কিন্তু এত বড়ভাবে ছিলই না। অর্থাৎ মাত্র 150 বছরের ব্যবধানে এত বড় একটা নদী এখানে সৃষ্টি হয়েছে। আবার অন্যদিকে ব্রহ্মপুত্র দিনকে দিন সরু হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই জিনিসটা আসলে হলো কেন? এটার জন্য চলেন একটা এক্সপার্ট অপিনিয়ন নিয়ে আসি। আচ্ছা, এক্সপার্টের কাছে যাওয়ার আগে আরেকটা মজার জিনিস দেখাই। সেটা হচ্ছে বাংলাদেশের নদীকোষ এই বই থেকে এখানে 18,000 বছর আগে এই অঞ্চল কেমন ছিল সেটার কিছু বিবর্তনের মানচিত্র দেওয়া হয়েছে। এটা দেখানোর আসলে তেমন কোনো পারপাস নাই। এনায়েত ভাই আমাকে এই বইটা পড়তে বলেছিল এই ভিডিওটা বানানোর আগে, তাই আপনাদের এটা দেখালাম। ও আর হ্যাঁ, এনায়েত ভাই হচ্ছে এই ব্যাপারে এক্সপার্ট, যেটা আপনারা থাম্বনেল দেখেও বুঝেছেন। তো চলেন আপনাদের দেরি না করিয়ে তার কাছে চলে যাই। নদী কেন আসলে তার দিকটা পরিবর্তন করে? ধরেন একটা নদী ইন্ডিয়া থেকে আসতেছে, ইন্ডিয়া তো উপরে, বাংলাদেশ হইল নিচে। উপরের যে জায়গাটা থেকে পানি আসে এটাকে বলে আপস্ট্রিম বা উজান, আর নিচে যে জায়গাটায় পানি যায় এটাকে বলে ডাউনস্ট্রিম বা ভাটি। এখন নদী যে চলে এটার কিছু তিরিং বিরিং চলার পথ আছে। আপনারা যারা যমুনা ব্রিজের উপর দিয়ে গেছেন, যমুনা নদীর মধ্যে যদি তাকান তাইলে দেখবেন মাঝখানে বিশাল বিশাল বালুর মাঠের মতন চর পড়ে আছে। উপর থেকে দেখলে নদীটা সোজা আপনি দেখবেন, কিন্তু মাঝখানে অনেক চর। লম্বায় তাকাইলে এটা মনে হইতে পারে মেয়েদের চুলে যেরকম বিনুনি করে, বেনি করে, এইরকম বেনির মতন শেপের একটা নদী। ইংরেজিতে এটাকে বলে ব্রেইড, এন্ড এই টাইপের নদীকে বলে ব্রেইডেড রিভার। যেমন যমুনা নদী হইতেছে একটা ব্রেইডেড রিভার। আর অন্য অনেক টাইপের নদী আছে যারা সাপের মতন আঁকা বাঁকা পথে চলে। এরকম সর্পিলাকার ভাবে যেই নদীগুলা চলে এগুলাকে বলে মেন্ডারিং রিভার। এখন দুই টাইপের নদীতেই ভাঙন ঘটে, আপনি জানেন রিভার এরোশন বা নদী ভাঙন। যেগুলা মেন্ডারিং রিভার ও যখন আঁকা বাঁকা পথে চলে, মনে করেন উপর থেকে নাইমা আসতেছে, নাইমা আসার পথে সে যখন বাঁক নেয় তখন ভিতরের দিকে বাঁকের একটা অংশ থাকে, বাইরের দিকে বাঁকের একটা অংশ থাকে। ভিতরের যে বাঁকের অংশটা এটাকে বলে ইনার বেন্ড, আর বাইরের যে বাঁকের অংশটা এটাকে বলে আউটার বেন্ড। উপর থেকে যদি ধাক্কা লাগে, আপনি নিজেই বলেন তো কোন বেন্ডে সবচেয়ে বেশি ধাক্কাটা লাগবে? আউটার বেন্ডে লাগবে, কারণ আপনারা কেন্দ্রমুখী বল এইসব কিছু পড়ছেন। ওইখান থেকে পারটা আসলে ভাঙতে থাকে যেহেতু ধাক্কাটা ওইখানে লাগতেছে। আর এই মাটিগুলা যেগুলো অন্য জায়গা থেকে আসতেছে এগুলা ইনার বেন্ডের মধ্যে আস্তে আস্তে চর আকারে কিংবা সেডিমেন্ট আকারে জমা হইতে থাকে। তাইলে দেখেন নদীটা আগে যেই পথটাতে ছিল ওই পথটাতে সে নিজে ভাঙতেছে, সে নিজের মতন করে নতুন একটা পথ তৈরি করে নিতেছে। এই টাইপের নদীগুলোকে আমরা জেনারেলি জ্যান্ত নদী বা লিভিং রিভার বলি যে এই নদীটা আসলে এখনো জ্যান্ত, বাইচা আছে। আপনি গুগল আর্থের মধ্যে 1990 সালে পদ্মা নদীর একটা ইমেজ দেখেন, 2000 সালে দেখেন, 2010 সালে দেখেন, দেখবেন প্রত্যেকটা পজিশনে খুব বড় ধরনের চেঞ্জ আসছে। নদীটার আগের পজিশনের মধ্যে নাই। যমুনা আর পদ্মা যে জায়গাটাতে মিলছে, কনফ্লুয়েন্স বলি আমরা, ওই জায়গার ছবি আপনি দেখবেন 1 বছরের সাথে পরের 10 বছরের ছবির তেমন একটা মিল পাওয়া যাইতেছে না। দিকটা আস্তে আস্তে চেঞ্জড হইতেছে। এন্ড এইটা হিস্টোরিক্যালি বা ঐতিহাসিকভাবে হইতেই থাকে। এই কারণে যখন কোনো ব্রিজ বানায় আপনারা দেখবেন ব্রিজের দুই পাশে রিভার ট্রেনিং ওয়ার্ক করে, পাথর বসায়, ব্লক ফেলায়, বস্তা ফেলায়। এগুলা কেন করে? এগুলা করে এই জন্যই নদীরে বলে বাপ তুই এই জায়গাতে ছিলি এতদিন, তুই এই জায়গাটাতেই থাকিস, কারণ আমি এখন একটা ব্রিজ বানাইছি। তুই যদি তোর নদীর গতিপথটা পরিবর্তন করে অন্য জায়গা দিয়ে চলে যাস, আমার এই ব্রিজের নিচে তো পানিই থাকবে না। তাহলে এত কোটি কোটি টাকা খরচ করে আমি পদ্মা সেতু বানাইলাম, পদ্মা নদী যদি ব্রিজের নিচে না থাকে তাইলে তো আমার কোনো লাভ নাই। এই কারণে ধৈরা বাইধা দুই পাশ থেকে ওরে বলে তুই এই জায়গাটাতেই থাকবে। এটারে রিভার ট্রেনিং ওয়ার্ক বা নদী শাসন কাজ বলে বা নদী ব্যবস্থাপনা কাজ বলে। এইটা জাস্ট খুব সিম্পলি আপনারা বুঝাইলাম। রিসেন্টলি ফেনী নদীর কাছাকাছি আপনারা যারা থাকেন, এইটা একটা টাইডাল রিভার বা জোয়ার ভাটার নদী। একটা নির্দিষ্ট সময় পর জোয়ার আসে, দেখা যায় কি নিচের থেকে নদীর পানিটা এসে মাটির মধ্যে ধাক্কা মারে, নিচের থেকে পানি ক্ষয় করে ফেলতেছে। এখন একটা জিনিস আপনি নিচের থেকে যদি দুর্বল করে ফেলেন, উপরে তো ভারী একটা জিনিস আছে, এই ভারী জিনিসটা ভারে কি আস্তে আস্তে পড়ে যাবে না? এইরকম অ্যাকশনটাকে বলা হয় ক্যান্টিলিভার অ্যাকশন। ক্যান্টিলিভার হচ্ছে মনে করেন একটা জায়গায় আমি ফিক্স করে রাখছি, জিনিসটা জাস্ট ঝুইলে আছে এক পাশে, জাস্ট এই যে আমার এই হাতের মতন এই জায়গায় ফিক্স, এই জায়গায় কিন্তু ঝোলা।
এইটাকে বলে ক্যান্টিলিভার। নদীর পার ওই নদীর ক্ষেত্রে অনেক সময় এই ক্যান্টিলিভার অ্যাকশনের কারণে ভাঙা পড়ে, যেহেতু নিচে বেশি আঘাত আসতেছে, উপরে যতই ফ্রি থাকুক নিজের ওয়েটেই নিজে ভাঙা ফেলায়। এইরকম ভাবেও নদীর দিক পরিবর্তিত হইতে পারে। মাটির ধরনের উপরেও ডিপেন্ড করে। যেই এলাকার মাটি ভালো, স্লোপ ভালো, যে ঢালটা আছে নদীর পার ওইগুলা ভালো, ওইখানে আপনার নদীর ভাঙনটা কম হবে। আর যেই সব এলাকার মাটিটা খারাপ, তাড়াতাড়ি ভাঙা যায়, ওই সব এলাকায় ভাঙনটা বেশি হয়। মাটির ধরনও একটা ইফেক্ট রাখে এখানে। আর নদী যখনই ভাঙে তখনই অ্যাকচুয়ালি নদীর দিকটা পরিবর্তিত হয়। নদী আগের দিকে আর চলে না, অন্যদিকে যায়। মোটামুটি এইটুকুই হচ্ছে নদীর গতিপথ কেন অ্যাকচুয়ালি পরিবর্তিত হয় তার প্রাথমিক ধারণা। বাকি সবকিছুতে আপনার ম্যাথমেটিক্যালি অ্যাপ্লিকেশন দেখতে হবে, যে এই কারণে ম্যাথ করে আপনি বাই করবেন নদীটা পরিবর্তিত হবে কি হবে না দিকটা। তবে এটা প্রেডিক্ট করা খুবই টাফ। এখন পর্যন্ত হইতেছে আমরা অ্যাকচুয়ালি প্রেডিক্ট করতে পারি না নদীটা 10 বছর পর অ্যাকচুয়ালি এই জায়গাটা দিয়ে যাবে কিনা। আর বাংলাদেশের নদী খুবই বাজে ধরনের ডায়নামিক নদী। এইগুলারে ধরতে পারা, পদ্মা যমুনার মতন নদীকে আপনি প্রেডিক্ট করবেন যে 10 বছর পরে সে কোন দিক দিয়ে যাবে, খুবই টাফ ভাই, খুবই টাফ। এতক্ষণ যাবত এনায়েত ভাইয়ের থেকে যেগুলো শুনলেন সেগুলো কিন্তু আস্তে আস্তে নদীর গতিপথ ওভার টাইম চেঞ্জ করবে। দ্যাটস ভেরি ট্রু। কিন্তু ব্রহ্মপুত্রের সাথে এমন একটা ঘটনা ঘটছিল যে কারণে ব্রহ্মপুত্রের গতিপথ রাতারাতি ঠুস করে চেঞ্জ হয়ে গেছিল। আর এইটা বোঝার জন্য আপনাকে একটা প্রাণীর কথা কল্পনা করতে হবে যার আয়ু মাত্র 1 সেকেন্ড। এই প্রাণীকে যদি আপনি আকাশে চাঁদের অবস্থান পরিবর্তন হইতেছে কিনা জিজ্ঞেস করেন, সে কিন্তু বলবে না ভাই, হইতেছে না, চাঁদ তো নড়ে চড়ে না। কারণ এটা তারে দোষ দিলে লাভ নাই। তার আয়ু যদি 5-7 ঘন্টা হইতো তাইলে হয়তো সে অবজার্ভ করতে পারতো না যে আকাশে চাঁদের অবস্থান পরিবর্তন হচ্ছে। বাট তার আয়ুই তো 1 সেকেন্ড। ওই 1 সেকেন্ডে আকাশে চাঁদের অবস্থান আর কতটুকুই বা পরিবর্তন হবে? তো ওই 1 সেকেন্ডের জীবদ্দশায় সে যা দেখছে সেটার উপর ভিত্তি করেই সে কনক্লুশন টানছে। এখন এই গল্প কেন বললাম আর এইটা কিভাবে রিলেভেন্ট সেটাই তো ভাবতেছেন। দেখেন, পৃথিবীর 450 কোটি বছরের ইতিহাসে আপনার 50, 60, 70 বছরের জীবন ওই 1 সেকেন্ডের প্রাণীটার জীবনটার মতোই। এন্ড এই 1 সেকেন্ডের প্রাণীটা ঠিক যে কারণে ভাবছিল চাঁদ নড়ে চড়ে না, ঠিক একই কারণে আপনার কাছেও মনে হয় আপনার পায়ের নিচের মাটি নড়ে চড়ে না। অফকোর্স নড়ে চড়ে, বাট এতটাই আস্তে আস্তে নড়ে চড়ে যে আপনার জীবদ্দশায় আপনি সেটা টেরই পান না। অথচ প্রকৃতির লেখা স্ক্রিপ্টে এই নড়াচড়াটা কিন্তু মেজর একটা রোল প্লে করে। ভূমিকম্প, সুনামি, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, দ্বীপ কিংবা পাহাড় পর্বতের জন্ম এবং ঠুস করে রাতারাতি নদীর গতিপথ চেঞ্জ হওয়াটাও কিন্তু এই নড়াচড়ারই বাই প্রোডাক্ট। কিন্তু ওই গল্পটাতে যাওয়ার আগে ছোট্ট একটা ইনফরমেশন দেই। পৃথিবী আর সূর্যের টেম্পারেচার সমান। সিরিয়াসলি সমান। সূর্যের সারফেসে গেলে টেম্পারেচার পাবেন 5,500 ডিগ্রি সেলসিয়াস। এই অসহ্য গরমের ঠেলায় আপনার রাগ উঠলো, রাগের ঠেলায় আপনি পৃথিবীতে ফেরত আসা গর্ত ঘুরতে শুরু করলেন। তো প্রথমেই পাবেন পৃথিবীর চামড়া, যেটাকে ফ্যান্সি সায়েন্টিফিক ওয়েতে বলে ক্রাস্ট। এটা খুবই পাতলা, কিন্তু এই পাতলা চামড়াটাও কিন্তু 30 কিলোমিটার পুরু। চামড়ার পর পাবেন পৃথিবীর মাংস, যার ফ্যান্সি নাম ম্যান্টেল। এটা হচ্ছে বেসিক্যালি গলিত পাথর, যাকে আমরা ম্যাগমা নামে ডাকি। এরপর পাবেন পৃথিবীর হাড্ডি বা কোর, আয়রন আর নিকেলের কোর, যেখানে টেম্পারেচার প্রায় 5,500 ডিগ্রি সেলসিয়াসের মতো রিচ করে। সোজা বাংলায় পৃথিবীর কেন্দ্রটা সূর্যের সারফেসের মতোই উত্তপ্ত। উত্তাপ থেকে গরম পানির পাতিলের কথা মনে পড়লো। আপনি যখন পানি গরম দিতেছেন, চুলার আগুন তো নিচে থেকে আসতেছে। সো আফটার এ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম আপনি যদি পানির টেম্পারেচার মাপেন, তাহলে দেখবেন উপরের পানিটা তুলনামূলক কম গরম, সেই তুলনায় নিচের পানিটা কিন্তু একটু বেশি গরম, কারণ চুলার আগুন নিচে থেকে আসতেছে। ইটস ভেরি ইনটুইটিভ। অ্যান্ড এই বেশি তাপওয়ালা পানিটা ঢেইলা ঠুইলা উপরের দিকে উঠে আসতে চায়, আর নিচে তখন জায়গা খালি হইতে থাকে না, তখন উপরের কম তাপওয়ালা পানিটা সেই জায়গাটাকে দখল করে। কিন্তু তার চাইতে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, নিচের বেশি তাপওয়ালা পানিটা উপরের দিকে যাইতে যাইতে কিছুটা তাপ অলরেডি হারায় ফেলছে, আর উপরের কম তাপওয়ালা পানিটা নিচে আসতে আসতে কিছুটা অলরেডি উত্তপ্ত হয়ে গেছে। যেই লাউ সেই কদু, ঘুরায় ফিরায় শেষ পর্যন্ত সেই উপরে কম তাপওয়ালা পানি আর নিচে বেশি তাপওয়ালা পানি। দ্যাট মিনস আবার নিচের পানি উপরে যাবে, উপরের পানি নিচে আসবে, আর এই প্রসেসটা চলতেই থাকবে যতক্ষণ আপনি তাপ দিতে থাকবেন। তরল বা গ্যাসের কণার মুভমেন্টের কারণে তাপ এইভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় আনাগোনা করলে সেইটাকে আমরা ফ্যান্সি ওয়েতে বলি থার্মাল কনভেকশন। যে জিনিসটা পানির পাতিলের ভেতর আপনি সবসময় দেখেন, এক্স্যাক্ট সেম জিনিসটা পৃথিবীর ভেতরে সবসময় হচ্ছে। দ্য অনলি ডিফারেন্সেস আর চুলার জায়গায় হচ্ছে পৃথিবীর কোর, আর পানির জায়গায় হচ্ছে ম্যাগমা, গলিত ম্যাগমা। অ্যান্ড এইখানেও থার্মাল কনভেকশন হচ্ছে, পানির মতো ম্যাগমাও নড়ে চড়ে।
সোজা বাংলায় পৃথিবীর মাংসটা নড়ে চড়ে, তার সাথে পৃথিবীর চামড়াটা যে আছে সেটাও নড়ে চড়ে। আর এই চামড়াটা কিন্তু এক টুকরা না, অনেকগুলা টুকরা হয়ে আছে। আর এই এক একটা টুকরাকে আমরা বলি টেকটনিক প্লেট। প্লেটও আবার ওশানিক প্লেট হয়, কন্টিনেন্টাল প্লেট হয়। আজকের ডিসকাশনের জন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা আমার অন্য কোনো একটা ভিডিওতে হয়তো কোনোদিন আলোচনা করব। 300 মিলিয়ন বছর আগে সবগুলা টেকটনিক প্লেট একসাথে ছিল, সবগুলা কন্টিনেন্ট মিলে একটা সুপার কন্টিনেন্ট ছিল, যেটাকে আমরা এখন প্যানজিয়া নামে ডাকি। পৃথিবীর ভেতরের অ্যাক্টিভিটির কারণেই প্লেটগুলো আস্তে আস্তে আলাদা হয়ে বর্তমান অবস্থায় আসছে। আর এই যে প্লেটগুলো যে নড়াচড়া করতেছে না, এই নড়াচড়াটার একটা ফ্যান্সি নাম আছে, ইটস কল্ড কন্টিনেন্টাল ড্রিফট। তো আমাদের ইন্ডিয়ান প্লেট ড্রিফট করতে করতে 50 মিলিয়ন বছর আগে উত্তরে অবস্থিত ইউরেশিয়ান প্লেটে গিয়ে ধাক্কা মারে, চামড়া ভাঁজ হয়ে জন্ম নেয় হিমালয়। ইভেন রাইট নাও প্রতি বছর আমাদের ইন্ডিয়ান প্লেট 4-5 সেন্টিমিটার করে উত্তর পূর্ব দিকে ইউরেশিয়ান প্লেটের দিকে চাপতেছে। এজ এ রেজাল্ট অফ দ্যাট হিমালয় কিন্তু চেঞ্জ হইতেছে। হিমালয়ের যে হাইয়েস্ট পিক মাউন্ট এভারেস্ট, তার উচ্চতা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। বাড়ার রেটটা খুবই কম, বাট স্টিল বাড়তেছে কিন্তু। এখন দুইটা প্লেট যে খালি একে অপরের সাথে এরকম ধাক্কাধাক্কি করবে এমন না, কিন্তু ব্যাপারটা আরও জিনিসপত্র করবে। বাট তার আগে বলি, দুইটা প্লেটের মিলন স্থলকে আমরা বলতেছি প্লেট বাউন্ডারি। প্লেটে প্লেটে ধাক্কা মারলে সেটা কনভার্জেন্ট বাউন্ডারি, দুই প্লেটের বিচ্ছেদ হইলে সেটা ডাইভার্জেন্ট বাউন্ডারি, আর একটা আরেকটার এগেইনস্টে এরকম মুভ করলে সেটা হচ্ছে ট্রান্সফর্ম বাউন্ডারি। 3 ক্ষেত্রেই ভূমিকম্প হয়। আমি জাস্ট একটা এক্সাম্পল দিতেছি। দুইটা প্লেট একে অপরের বিপরীতে মুভমেন্ট করতে চাইতেছে, বাট হেভি দুইটা জিনিস, হিউজ পরিমাণ ফ্রিকশন জেনারেট হইতেছে। বাট তাদের মুভমেন্ট করতে চাওয়ার প্রবণতা যখন ফ্রিকশন ফোর্সকে অতিক্রম করে ফেলে, তখন আর তারা নিচের ধৈর্য রাখতে পারে না, অ্যান্ড দেন অল অফ এ সাডেন স্ন্যাপ করে। এই সাডেন স্ন্যাপটা যখন হয়, হিউজ পরিমাণ এনার্জি রিলিজ হয়, ওয়েভ আকারে চারদিকে ছড়ায় পড়ে, আর আমরা সোজা বাংলায় বলি ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পই কিন্তু আমাদের আজকের গল্পের নায়ক, কারণ 1762 সালে একটা ভূমিকম্প হয়েছিল, যার কারণে ব্রহ্মপুত্রের গতিপথ চেঞ্জ হয়েছিল। বাট ওই গল্পে যাওয়ার আগে ফল্ট আর প্লেট বাউন্ডারির মধ্যে পার্থক্যটা বোঝা জরুরি। প্লেট বাউন্ডারি তো আগেই বুঝছেন, এইবার ফল্ট কি জিনিস এটা একটু বোঝা জরুরি। এটা প্রিটি মাচ সেলফ এক্সপ্লেনেটরি। এই কাগজটার মধ্যে যদি এরকম কোনো ফাটল বা আচর পরে আমরা কি বলবো যে কাগজটার মধ্যে ফল্ট হয়ে গেছে, রাইট? এটা যেমন ছিল পারফেক্ট শেপে আর মানে সমান আর নাই, এটা ফল্ট হয়ে গেল একটা। এইটাই ভাই, ক্রাস্টের মধ্যে যে কোনো ফাটল, আচর বা ফ্র্যাকচার, এগুলাকে আমরা ফল্ট বলতেছি আর কি। সো দুইটা প্লেট বাউন্ডারির মাঝখানে যে জোড়াটা আছে, ওই জোড়াটাও কিন্তু ওই ফ্র্যাকচার্ড একটা জায়গা, রাইট? সো ওইটাকে তো আমরা ফল্ট বলতেছি, বাট একটা প্লেটের ভেতরেই কিন্তু মাল্টিপল জায়গায় এরকম ফ্র্যাকচার থাকতে পারে, ওইগুলাকেও আমরা ফল্ট বলতেছি। সুতরাং প্রত্যেকটা প্লেট বাউন্ডারিতেই ফল্ট আছে, কিন্তু সকল ফল্ট প্লেট বাউন্ডারি নয়। তো আমাদের ইন্ডিয়ান প্লেটে 60+ ফাটল বা ফল্ট আছে, আরও অনাবিষ্কৃত থাকতে পারে যেগুলো আইডেন্টিফাই করা যায় নাই। লেটস সে নতুন একটা ফল্ট আইডেন্টিফাই করা গেলে তখন কিন্তু সংখ্যাটা উপরের দিকে জাম্প করবে। সো এটা ওভার টাইম চেঞ্জ হতে থাকে। সো 65, 70 হোয়াট এভার দ্য নাম্বার ইজ, ইট ডাজ নট ম্যাটার। যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে বাংলাদেশে একটা ফল্ট আছে মধুপুর ফল্ট নামে, যেটার উপর দিয়ে আদি ব্রহ্মপুত্র বয়ে গেছে। 1762 সালের একটা মেজর ভূমিকম্পে মধুপুর ফল্টের এক পাশ ধাপ করে উপরে উঠে যায়। ওই উপরে উঠে যাওয়া এলাকাটাকে মধুপুর ট্র্যাক্ট বলে। তো ধাপ করে ক্রাস্ট যদি একটা সাইড উপরে উঠে যায়, তাহলে তো কী হবে বুঝতেই পারতেছেন। ওইটার উপর দিয়ে যদি নদী যায়, তাহলে কিন্তু পানি কিন্তু গ্র্যাভিটির টানে ওই নিচ দিয়ে প্রবাহিত হইতে চাইবে। আর এইভাবেই 1762 সালে বাহাদুরাবাদ পয়েন্টে ব্রহ্মপুত্র তার গতিপথ পাল্টে অল অফ এ সাডেন দক্ষিণ দিকে মোড় নেয়। আর এছাড়াও 10, 20, 50, 100 বছরে ওভার টাইম একটা নদী কিভাবে তার গতিপথ পাল্টায় সেটা তো আপনারা শুনছেন এনায়েত ভাইয়ের থেকে। সো ইয়া, দ্যাটস ইট। লাভিত রাত আনসাবস্ক্রাইব করে এক্ষুনি গিয়া স্টোরি হেড সাবস্ক্রাইব করেন। টাটা। আচ্ছা, সে যে যাই বলুক, ইতিহাসে প্রথমবারের মতো কিন্তু একটা ঘটনার সাক্ষী আপনারা হলেন। সেটা হচ্ছে আমাদের 3 জনের মিলে কোলাবোরেশন, এই ফার্স্ট। তো অল ক্রেডিট গোস টু মি অবভিয়াসলি, কারণ আমি এনায়েত ভাইকে ফ্লোরে বসায় ভিডিও বানাইছি। তারপরে আবার স্টোরি হেড, যে তার নিজের চ্যানেলে মাসে একটা ভিডিও দেয় না, তাকে দিয়ে আমি মাত্র 2 দিনের নোটিসে পুরোপুরি ভিডিও স্ক্রিপ্টিং অ্যান্ড পুরা রেকর্ড করাইছি। তো এ হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর মি। আচ্ছা, যাই হোক, আর একটা মজার ব্যাপার হচ্ছে যে এই ভিডিওটাতে যে এনায়েত ভাইয়ের পরের পার্টটা স্টোরি হেড করবে, সেটা এনায়েত ভাই নিজেও জানে না। তার মানে আপনারা যখন এই ভিডিওটা দেখছেন, তখন এনায়েত ভাইও তখন প্রথম জানতে পারলো যে তার সাথে আলটিমেটলি স্টোরি হেডের প্রথম কোলাবোরেশন হয়ে গেছে, এগেইন আমার বদৌলতে।
আচ্ছা, জোকস অ্যাসাইড, আমি এই দুইজনের কাছে খুবই গ্রেটফুল যে এই শীতের মধ্যে এনায়েত ভাই আসলে ফ্লোরে বসে ভিডিও বানিয়েছে সেটার জন্য। আর প্লাস আচ্ছা, এবার আসলেই গ্রেটফুল স্টোরি হেডের অর্ণব ভাইয়ের কাছে, কারণ সে আসলেই, তাকে আমি খুবই কম টাইম দিয়েছিলাম, মাত্র একদিনের নোটিসে সে আমাকে পুরো ভিডিও, তার কাজটা, তার নিজের ভিডিওর কাজটা রেখে আমার এই ভিডিওর জন্য কাজ করে দিয়েছে। সো থ্যাংকস এ লট। আচ্ছা, তো ভিডিও এখানে শেষ। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে 3 জনের প্রথম কোলাবোরেশন দেখতে আপনাদের কেমন লেগেছে। যেহেতু অনেক বেশি মানুষ, এই কারণে ভিডিওটা হয়তো কোনো কোনো জায়গায় একটু খাপছাড়া মনে হতে পারে আপনাদের, কিন্তু যাই হোক 3 জনের ভিডিও একসাথে দেখতে হয়তো বা আপনাদের ভালোই লাগার কথা। আর সবাই যেসব সোর্স থেকে আমরা ইনফরমেশনগুলো নিয়েছি সবগুলোই দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। তো আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড টাইম, গুড বাই।